তোমাকে একটা কথা বলার ছিল গোপাল। বলে ফেলুন, কি কথা? আজ খুব সকালে ভগবান এসেছিল আমার বাড়িতে, একটা অদ্ভুত কথা বলে গেল। কি কথা আমাকে বলতে পারেন? আরে সেটা বলার জন্যই তো আসছি। আসলে আজ ভগবান বলল রাজসভায় মহাকাব্য থেকে পাঠ করতে। সে তো ভালো কথা, আমরা কতদিন কাব্য পাঠ করি না, আজ না হয় কাব্যই শুনলাম। আরে তাহলে তো ভালোই হতো, কিন্তু বলে কি না রাজপুত্রের বনবাস পর্বটাই পাঠ করতে। মতলবটা কি বলতো? ব্যাপারটা বলে ভালোই করলেন। শুধু বনবাস পর্ব পাঠ করা কেন? মহাকাব্যের কি অন্য কোনো অংশ নেই? ব্যাপারটা গোলমাল ঠেকছে। দেখি কি বলে, শুনি। হ্যাঁ, পারলে ভগবানের চাল তুমিই বানচাল করতে পারবে। আগে হ্যাঁ পণ্ডিত মশাই, দুষ্ট প্রকৃতির লোককে সব সময় সন্দেহের চোখে দেখতে হয়, না হলেই বিপদ। মহারাজ, অনেকদিন আপনার সভায় কাব্যপাঠ হয় না। আজ যদি মহাকাব্যের কিছু অংশ শোনা যেত তাহলে খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, আপনার যদি ইচ্ছে হয় তাহলে শুনিয়ে ফেলুন, মহারাজ ঠিক শুনবেন। কি মহারাজ, শুনবেন না? না না, আমি কিছুই শোনাতে চাইনি। রাজ পণ্ডিত কি যেন একটা শোনাতে চাইছিলেন। না মহারাজ, আমি কিছুই শোনাতে চাইছি না। ভগবান যা বলেছে সেইটা নিয়েই এসেছি, রাজপুত্রের বনবাস পর্ব। ভগবানের যখন ইচ্ছে হয়েছে তখন তাই শুনি। তুমি কি বলো গোপাল? হ্যাঁ হ্যাঁ, তাই শোনা যাক। কিন্তু মহাকাব্যের এত পর্ব থাকতে হঠাৎ বনবাস পর্ব কেন পণ্ডিত মশাই? কি ব্যাপার বলতো ঘটা? নতুন মন্ত্রী মশাই দেখা করতে বলেছেন, আবার নতুন ছক? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তবে এই ভগবানের ওপরে আমার আর বিশ্বাস নেই। গোপালকে টাইট করা কি চারটিখানি কাজ? হ্যাঁ, এতবার তো চেষ্টা করলাম, কিন্তু হলো? হ্যাঁ হলো? কিন্তু কি করব, রোজগার করতে গেলে তো মন্ত্রীর কথা শুনতেই হবে। দেখা যাক আজ কি করতে বলেন। তোকে তোকে চুপি চুপি বলি, এবার শুনলাম মহারাজকেই ছকে ফেলার ছক কষছে ওই ভগবান। এই যে একেবারে আগুন নিয়ে খেলারে বটা। আমাদের কি, বিপদে পড়লে দেব বেটার সব কিছু ফাঁস করে। কি পাঠ করলেন পণ্ডিত মশাই! দেখুন দেখুন মহারাজা কেমন শুনছেন, দেখুন দেখুন। হ্যাঁ, পণ্ডিত খুব ভালো পড়েছেন, তবে একটু ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, পণ্ডিতকে একটা এই দামি আংটি উপহার দিলাম। বাহ, পণ্ডিতকে পড়তে বললাম আমি, আর পুরস্কার থেকে আমি বাদ। ব্যাটার থেকে এই আংটি আমি নিয়ে নেব। হ্যাঁ, নেবই নেব। মহারাজ, আমার মনে হয় প্রত্যেক রাজার একবার করে অন্তত বনবাসে যাওয়া দরকার। 14 বছর না হোক, 14 মাস তো বটেই। হ্যাঁ, তাহলে রাজ্য চালাবে কি? কেন, মন্ত্রীরা কি ঘুমোবে নাকি? তারা মাত্র 14 মাস রাজ্য চালাতে পারবে না? তাহলে আর মন্ত্রী হলো কেন? মন্ত্রী মশাই, আপনি ঠিক কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো। আহ গোপাল, তোমার কি বুদ্ধি কমে গেল? আমার স্বাস্থ্যের দিকে তাকিয়ে ভগবান চাইছে যে ওর হাতে রাজ্যপাট তুলে দিয়ে আমি একটু বনবাসে গিয়ে বিশ্রাম করে আছি। কি তাই তো ভগবান? আমারও কোনো আপত্তি নেই। মানে আমি বনবাসে যেতে প্রস্তুত, বিশেষ করে ভগবান যখন চাইছে। ঠিক বলেছেন মহারাজ, আপনি বিশ্রাম পেলে আমাদের কি আপত্তি? কিন্তু জঙ্গলের কি অবস্থা, তা আপনার পক্ষে কতটা নিরাপদ তা তো দেখে আসতে হবে। আপনাকে তো আর বিপদের মধ্যে ঠেলে দেওয়া যায় না। এই কথাটা তুমি ঠিক বলেছ গোপাল। ভগবান তোমাকে জঙ্গলে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসতে হবে, মানে দেখে আসতে হবে যে জঙ্গলের পরিস্থিতি কেমন। একদিন ঘুরে আসলে হবে না, আপনি যতদিন থাকবেন ততদিনই জঙ্গলে থাকতে হবে, 14 দিন ধরে। তা কে যাবে মহারাজ, আরেকবার সবার সামনে ঘোষণা করে দিন। কেন, ভগবানই যাবে? মানে প্রস্তাবটা তো ওই দিয়েছে, তাই না? কি ব্যাপার রে, আজ নাকি মন্ত্রী মশাই আমাদের একটা সুখবর দেবেন?
কিন্তু পাত্তাই তো নেই রে। আরে ছাড় ছাড়, ওই মন্ত্রীর কথা ছাড়। গোপালকে চাপ দিতে গিয়ে নিজেই চাপে পড়ে গেছে কিনা কে জানে। আবার ফেঁসে গেলাম রে। রাজাকে বনবাসে পাঠাতে গিয়ে এখন নিজেই জঙ্গলে যাচ্ছি। আজকেই ফিরবেন তো? আরে না রে বাবা না, 14 দিন কাটাতে হবে। যাক মাত্র 14 দিন, 14 বছর তো নয়। তাহলে আমাদের এখন বিশ্রাম, কি বলেন? বিশ্রাম কি রে, এখন আমি নেই। তোদেরই সব দেখে শুনে রাখতে হবে, বিশেষ করে গোপালটার উপরে নজর রাখবি। মনে থাকবে তো? তার মনে থাকবে না? আপনার আদেশ বলে কথা। তাহলে আমি চললাম রে, বাড়িতে একবার খবর দিয়ে যেতে হবে। ও চিন্তা করবেন না মন্ত্রী মশাই, 14 দিন দেখতে দেখতেই কেটে যাবে। এই দেখ দেখ পুটি, তোর দাদু বনবাস থেকে ফিরে এসেছে। শাঁখ বাজারে, আরে শাঁখ বাজা, কপালে চন্দনের টিপ লাগিয়ে দে। তুমি ফিরে এসেছো দাদু? যাক, বনবাসে আর যেতে হলো না বলো। না, তা যেতে হলো না, তবে আরেকজনকে পাঠিয়ে দিলাম। সোনপুটি, তোর দাদুকে কায়দা করতে গেলে আগে নিজেকে ময়দা হতে হবে, যাতে ভালো করে পিটিয়ে মাখতে পারি। এই শুরু হলো বড় বড় বাক্যি। বনবাসে না গিয়েই যদি এত কথা, গেলে না জানি কি বলতো। আহ দিদা, দাদুকে গল্পটা বলতে দাও না। দাদু, তুমি কাকে জঙ্গলে পাঠালে? ওই ভগবান ব্যাটাকে? আবার কাকে? বেটা একেবারে বদমাশের ধাড়ি, বুঝলে? মহারাজকে জঙ্গলে পাঠাবার মতলব করছিল। দিয়েছি বেটাকে বনবাসে পাঠিয়ে, কিন্তু বিশ্বাস নেই ওকে। জঙ্গলে গেছে না অন্য কোথাও লুকিয়ে আছে, তার খবর নিতে হবে। শোন ন্যাপলা, তুই আর গুলটে লুকিয়ে ভগবানের বাড়ির দিকে নজর রাখিস তো। তুমি চিন্তা করো না, আমি আর ন্যাপলা পালা করে ভগবানের বাড়ির দিকে নজর রাখবো। এভাবে ভগবানকে আটকানো যায় না গোপাল। এক মাঘে কি শীত যায়? যায় না, যায় না, যায় না, যায় না। এই 14 দিন কোন ক্রমে কাটিয়ে ফিরে যায়, তারপরে তোমার একদিন কি আমার একদিন এমন ঠুসম মারবো না আর উঠে দাঁড়াতে পারবে না। রিং টিং ছট বম বম চিকা 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 নামং নামং। সাপের লেজে পা দিয়েছো গোপাল, এবার ছোবল খাবে। বিষের জ্বালা এবারে মরবে, তুমি মরবে। দেখি দেখি মহারাজ তোমাকে কিভাবে বাঁচায়। আমার নাম ভগবান, আমার নাম ভগবান। কে আমার ধ্যান ভঙ্গ করছে? এই ঘর ও অরণ্যে কে আর্তচিৎকার করে? কেউ কি বিপদে পড়েছে? দেখে আসতে হচ্ছে। কে তুমি? এই রাতের অন্ধকারে জঙ্গলে প্রবেশ করেছো? আমি এক হতভাগ্য মন্ত্রী, বাধ্য হয়ে এই অরণ্যে প্রবেশ করেছি। কেন 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 হতভাগ্য কেন? তুমি কোন রাজার মন্ত্রী? এই রাজ্যের মহারাজের, কিন্তু আমায় রাজার কিছু সভাসদ ষড়যন্ত্র করে বনে নির্বাসনে পাঠিয়েছে। এখন আমি কি করি সাধু বাবা? তুমি আমার কাছে থাকবে, সব কথা খুলে বলবে। আমি তোমার কপালে রাজা হওয়ার চিহ্ন দেখতে পাচ্ছি। যে তোমাকে শাস্তি দিয়েছে তার অমঙ্গল করার পথ আমি 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 দেখিয়ে দেব। একদিন তুমি আমার সেবা করবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তাই করব, তাই করব বাবা, তাই করব। শুধু আমায় আপনি রাজা করে দিন বাবা। তথাস্তু। শোন, তোরা কিন্তু ভগবানের বাড়ির উপর নজর রাখিস। কোথাও পালিয়ে গেল কিনা তা আমার জানা দরকার। তবে পালাবে আর কোথায়? যে মহারাজকে বনবাসে পাঠানোর তাল করে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যায় না। ঠিক
কথা দাদু, তুমি আমাদের ওপর ভরসা রাখো, আমরা ঠিক নজর রাখছি। আরে তোরা আমার সৈন্যবাহিনী, তোদের উপর ভরসা না রেখে আমার কোনো উপায় আছে নাকি? গোপাল, ভগবান বনবাসে গেছে আজ কতদিন হলো? আজ 12 দিন পূর্ণ হলো মহারাজ, আর বাকি 2 দিন। মানে সে কি বেঁচে আছে তো? জঙ্গলে তো শুনেছি বাঘ ভাল্লুক আছে, মানে খেয়ে নেয়নি তো? না না মহারাজ, এদিককার জঙ্গলে বাঘ ভাল্লুক নেই। হাতি আছে, তবে তারা নিরীহ গোছে, আর আছে হায়নার শিয়াল আর নেকড়ে। দেখো গোপাল, পরশুর মধ্যে যদি ভগবান না ফেরে তাহলে জঙ্গলে লোক পাঠাতে হবে কিন্তু। সে ব্যাপারে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার উপর আমার যে আস্থা আছে তা তো তুমি জানোই গোপাল। আগে তা কি আর জানি না মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। শোনো ভগবান, কালকেই তোমার বনবাস শেষ হচ্ছে। আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি। সেই ওষুধ তুমি কৃষ্ণনগরের সমস্ত পুকুরে ঢেলে দেবে। তারপর দেখবে আমার খেল। ওই জল খেয়ে নগরের সবার মারাত্মক পেটের যন্ত্রণা হবে, বমি হবে, একেবারে আন্ত্রিকে 4 দিক ছেয়ে যাবে। তোমাদের রাজবৈদ্যর কোনো ওষুধেও কাজ হবে না। তখন তুমি আমায় ডেকে নেবে, আমি সব ঠিক করে দেব, আর তার পরিবর্তে কিছু চেয়ে নেব। সেটা কি বাবা? এখন বলা যাবে না, পরে দেখে নিও। বটা, এই বটা, মন্ত্রী মশাই যে বেঁচে আছেন দেখে খুব ভালো লাগছে। তা এবার কি ছক করেছেন বলুন? শোন, এই ওষুধটা নগরের যত পুকুর আছে সবেতে মিশিয়ে দিতে হবে। তারপর ভগবানের খেলা দেখবি রে, খেলা খেলা। মানুষ মরবে নাকি? সে আমি পারবো না বাপু। আরে কিছুই হবে না, শুধু একটু অসুস্থ হয়ে পড়বে মাত্র। আমার কাছে ওষুধ আছে, তাতেই সবাই ভালো হয়ে যাবে। হ্যাঁ, তবে আর মেশাতে কি দোষ, ভালো হয়ে গেলেই হলো। গোপাল, কালকেই তো ভগবানের আসার কথা ছিল, কিন্তু এলো না তো। মহারাজের জয় হোক। যাক বাবা, তুমি ফিরে এসেছো। কোনো বিপদ তাহলে হয়নি তো তোমার? মহারাজের ইচ্ছে পূরণ হয়নি, আমি বেঁচে পড়তে আছি। তবে অরণ্য খুবই মনোরম, আপনি নিশ্চিন্তে ওই বনে গিয়ে থাকতে পারেন। হ্যাঁ, কোনো ভয় নেই মহারাজ, কোনো ভয় নেই। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। নগরে মারাত্মক আন্ত্রিক শুরু হয়েছে। ভেদভূমি আর মল ত্যাগ করতে করতে মানুষ প্রায় মারা যাচ্ছে। মহারাজ, জঙ্গলে এক সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়। সে নানা ধরনের ওষুধ তৈরি করে। একেবারে ধন্বন্তরী মহারাজ, ধন্বন্তরী। হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। তাহলে আর দেরি করছো কেন? তাকে নিয়ে এসো এখানে, প্রজাদের রক্ষা করুন তিনি। এই যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, সঙ্গে নিয়ে আসবো। হ্যাঁ, এটাও ভগবানের চাল। পুকুরে নিশ্চয়ই বিষ মিশিয়েছে, এমন বিষ যার কোনো ওষুধ আমারও জানা নেই। ঠিক বলেছেন আপনি, নইলে ভগবান ফিরতেই এই সব কাণ্ড শুরু হলো কিভাবে? নিশ্চয়ই ওরই কাজ। ঠিক আছে, সেই সাধু বাবা আসুক, দেখা যাক অসুখ সারে কিনা, তারপর অন্য ব্যবস্থা করা যাবে। প্রণাম, প্রণাম নেবেন মহান সাধু বাবা। আমার রাজ্যের প্রজাদের বাঁচান আপনি। আপনি আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। সাধু বাবা যখন এসেই পড়েছেন, তখন আর চিন্তা করবেন না, সবাই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, বাহ, ভগবান তো আচ্ছা চাল চেলেছে। এবার কোন চাল দেয় সেটাই দেখার।
কি বলেন বৈদ্যমশাই? সেটাই তো ভাবছি ভায়া, সেটাই তো ভাবছি। কিচ্ছু ভাববেন না আপনি। গোপাল যখন আছে তখন কিছু একটা ব্যবস্থা হবেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তাই ভেবে পাচ্ছি না। বলুন বলুন, আপনি এই কাজের পরিবর্তে কি চান? মহারাজ, আমি আপনার প্রজাদের আয়ু বাড়িয়েছি, তার পরিবর্তে এমন জিনিস আমায় দেবেন যাতে আমার আয়ু বৃদ্ধি পায়। যদি তা দিতে না পারেন তবে আপনার সিংহাসন আমাকে ছেড়ে দিতে হবে। আপনি রাজি? কি কি বলছেন আপনি? এমন জিনিস আমি দেব কোত্থেকে? তবে মহারাজ, একটাই পথ, আপনাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এছাড়া আমার কাছে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। রাজি হয়ে যান মহারাজ। সাধু বাবা যা চাইছে তিনি কাল সকালেই পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। গোপাল যখন বলছে রাজি হতে, আমি রাজি। কাল সকালে রাজবাড়ির পুকুরে চলে আসবেন আপনি আর মন্ত্রী ভগবান। সাধু বাবা, আপনি যা চাইছেন তা পেতে গেলে আপনাদের ওই লোহার খাঁচার মধ্যে ঢুকতে হবে। আমরা আপনাদের ওই জলের মধ্যে চুবিয়ে আবার তুলে নিয়ে আপনি যা চেয়েছেন তাই দিয়ে দেব। এটার এটার মানে কি মহারাজ? আমাদের প্রাণদণ্ড দেওয়া হচ্ছে জলে চুবিয়ে? হ্যাঁ, ভগবান, সাধু বাবা যা চেয়েছেন তা দেওয়ার এটাই পদ্ধতি। না নিলে কিন্তু আমি দিতে পারবো না। গোপাল, আমি কথা রাখতে অভ্যস্ত। তুমি খাঁচা জলে চোপাও, যা বলছি তাই করো। আমি কিন্তু অভিশাপ দেব মহারাজ, ফল কিন্তু মারাত্মক হবে আপনার পক্ষে। কেন? আপনি যা চেয়েছেন তা দেওয়ার তো এটাই পদ্ধতি। না চাইলে কিন্তু দেওয়ার কোনো দায় নেই আমার। আপনাদের আয়ু বাড়িয়ে দেওয়া হলো সাধু বাবা। বায়ু ছাড়া বাঁচতেন না, আপনারা তো মরেই যেতেন যদি বায়ুর ব্যবস্থা মহারাজ না করতেন। সুতরাং আয়ু বাড়ানোর একমাত্র উপায় বায়ুর যোগান দেওয়া, তাই দেওয়া হয়েছে। আশা করি আপনি আর ভগবান বুঝেছেন যে বায়ুই আয়ু। আরে ওরে বাবা রে, আরে নিজে নিজে খাচ্ছেন আমাকে বাদ দিয়ে? তুই বায়ু খা, তোর আয়ু বাড়ুক। আমি চললাম জঙ্গলে, ওখানে আর কোনোদিন দেখলে তোকে বলি দেব, বুঝলি মরকট গাধা। এই দেখো দেখো কাণ্ড, এই কি সর্বনাশ! ও সাধু বাবা, ওরে বাবা রে। এই বলি, এ কি হচ্ছে? এই বয়সে কি কুস্তি করে নাকি? না গো দিদা, আমরা নিঃশ্বাস প্রশ্বাস যাতে মাথায় যায় তার ব্যায়াম করছিলাম। তোর দাদুর মাথা তো হাঁটুতে, নাক দিয়ে নিঃশ্বাস নিলে তা হাঁটু পর্যন্ত পৌঁছয় কিনা জানা ছিল না। আরে গিন্নি, প্রাচীন ঋষিরা এইভাবেই শ্বাস টেনে সবাই মহাপুরুষ হয়ে গেছিল। তুমিও তো মহাপুরুষ। সামান্য খাও, রাতে ঘুমো না, তোমার নাক ডাকে না, আর তুমি নাকি বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকে সামাল দিতে পারো। হ্যাঁ, তা তুমি মহাপুরুষ নয় তো কে বলো? দাদুকে যা মাথা খাটাতে হয় না, তাতে একটু ব্যায়াম করলে বুদ্ধি একেবারে আরো খোলতাই হয়ে যাবে। দেখে নিও। যার নয় হয় না তার 90ও হয় না। হ্যাঁ, শোনো গিন্নি, তোমার মুখ ঝামটা খেতে খেতে আমার সংসারে বৈরাগ্য এসে গেছে। ভাবছি বনবাসেই চলে যাব। তাহলে আমরাও তোমার পেছনে পেছনে যাব, দেখি তুমি যাও কিভাবে। যেতে দে না, যেতে দে, দেখি কতদিন পারে। মাছের ঝোল, মাংসের কালিয়া, বেগুন পোড়া কে রেঁধে দেয়। হ্যাঁ, একবার মহাপুরুষ হয়ে যাই, তারপর দেখিয়ে দেব শুধু বাতাস খেয়ে কিভাবে জীবন যাপন করা যায়। আচ্ছা যাবে। হ্যাঁ, আমাকেও আর তরিপত করে রান্না করতে হবে না। তবে বলি, বাজারটা তো করে দিতে হবে। হ্যাঁ? সেটা রোজ এসে করে দিয়ে যেও। হ্যাঁ।
পণ্ডিত মশাই, এই কতদিন আপনার মুখে মহাকাব্য শুনি না। ওই যে কোন এক রাজপুত্র বাবার কথা রাখার জন্য বনবাসে গিয়েছিল, তার কথা শুনলে না গায়ে কেমন একটা শিহরণ খেলে যায়। আসলে এইসব প্রাচীন কাব্যের রস কি আর আজকাল পাওয়া যায়? কেন, আমাদের রাজকবি তো ভালোই লেখেন, তার কাব্যে বেশ রস থাকে। আপনি কি ভালোভাবে শুনেছেন মন্ত্রী মশাই? আরে ছ্যা 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 ছ্যা, কার সঙ্গে কার তুলনা করছেন? হ্যাঁ, কোথায় আদি কবি আর কোথায় বাঁধা কপি? হ্যাঁ, ওসব শুনলে আমার বমি আসে পণ্ডিত মশাই, বমি বমি আসে। না না, তা বলবেন না মন্ত্রী মশাই, এক একজন কবির এক এক রকমের ঘরানা। সে আপনি যাই বলুন, কোথায় সেসব কবিতা আর কোথায় আমাদের কবির কবিতা? কোকিলের সঙ্গে কি আর শকুনের তুলনা চলে? আপনি বলুন না। তাহলে আপনি আমায় কি করতে বলছেন বলুন তো? কাব্যপাঠ, সেই রাজপুত্রের বনবাসের কাহিনী। জঙ্গলে তারা বেশ ভালোই ছিল, বলুন। হ্যাঁ, কষ্টে ছিল হয়তো, কিন্তু রাজকার্য চালানোর চাইতে শান্তিতে ছিল, তা আপনি বলতে পারেন। এই কথাটা একেবারে ঠিক কথা বলেছেন। রাজকার্য চালানোর মতো খারাপ কাজ আর নেই। হ্যাঁ, রাজাদেরও তো একটু বিশ্রাম দরকার, ঠিক কিনা বলুন? সে আপনি ঠিক কথাই বলেছেন। আজ তবে বনবাস পর্ব নিয়ে এই কাব্য পাঠ হবে। আপনি বেশ মধুর করে এই পর্বটা পাঠ করবেন, তাই তো? কিন্তু মহারাজ পছন্দ করবেন তো? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন পণ্ডিত মশাই। এখন দেরি হয়ে যাচ্ছে, রাজসভায় যেতে হবে। আপনি তাড়াতাড়ি আসলে ভালো হয়। আসুন আসুন। ভগবানের ব্যাপারটা কি? বনবাস পর্ব নিয়ে ওর এত উৎসাহ কেন? গোপালকে একবার ব্যাপারটা জানানো দরকার। আরে পুটি, বলে তোর দাদু হঠাৎ এই বনবাসের কথা বললো কেন বলতো? আরে না না, দাদুর মাথায় নানা ধরনের বিষয় ঘোরে। কাল রাতে বোধহয় কোনো স্বপ্ন দেখেছে, তাই বলেছে। তুমি এত চিন্তা করছো কেন? না রে, আজ সকালে যেভাবে বললো না, তাতে একটু ভয় হয়ে গেল রে। আমাদের ছেড়ে দাদু যাবে বনবাসে? তোমার হাতের রান্না বনবাসে পাবে কি করে? বলছিস যাবে না তো? দেখ, লোকটা নিজের হাতে কিছুই তো করতে পারে না, তাই ভাবছিলাম জঙ্গলে গেলে খাবে কি? ফলমূল খেয়ে তো আর জীবন ধারণ করা যায় না, লোকটা বাঁচবে কি করে বলতো? তোমার না সব ব্যাপারেই চিন্তা। দাদুকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি দাদুকে যেতে দেব না। ঠিক বলছিস তো। তোকে আজ সর ভাজা করে খাওয়াবো। সর ভাজা? আহা, কত দিন খাইনি। আর চিন্তা করো না, এমনও তো হতে পারে দাদু কাউকে বনবাসে পাঠাবার তাল করছে।